আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইমতিয়াজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাশিয়া ও চীনের টিকা উৎপাদনে অনুমোদন, জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, বলেছেন ওবায়দুল কাদের। করোনায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু, করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা। গুলশানের ঘটনায় অপরাধীকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। সুষ্ঠু বিচার চায় মুনিয়ার পরিবার, হাইকোর্টে আনভিরের আগাম জামিনের আবেদন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। গতকাল রাজধানীতে সরকারি ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেন, ভারতের করোনা ভ্যাকসিনের বিকল্প হিসেবে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে সরকার। এ সময় অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে উৎপাদন করতে দুই দেশ একমত হয়েছে। যত দ্রুত সম্ভব টিকা দুটি বাংলাদেশে উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। রেলপথ মন্ত্রণালয়ের একটি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা টিকা নিয়ে কারোর সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। বলেন, জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব টিকা সংগ্রহ করবে সরকার। শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে তার সমাধিতে ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ড না হলে আরেকটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের হত্যা করে কোনো লাভ নেই। এখনো আপনারা সব দিকে ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে কীভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে। হত্যা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসুন, সন্ত্রাসের পথ থেকে সরে আসুন, খুনের রাজনীতি থেকে সরে আসুন। বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, একটি দল বিএনপি তারা প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের মূল টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং সরকারের অন্ধ সমালোচনা তারা করে যাচ্ছে। করোনায় শনাক্ত মৃত্যু হার কিছুটা কমেছে। দেশে একদিনে মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালেও ১১,৩০৫ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ২,৯৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৭,৫৪,৬১৪ জন। নমুনা পরীক্ষাও বেড়েছে গত দিনের চেয়ে। এদিন মোট ২৮,২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ৫,৩৯২ জন সহ মোট সুস্থ হয়েছেন ৬,৭২,৩১৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুর হার ১.৫০%, শনাক্তের হার ১০.৪৮% আর সুস্থতার হার ৮৯.০৯%। করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসা ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপজ্জনক এ ভ্যারিয়েন্টে মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং সংক্রমণও দ্রুত ঘটায়। তাই ভারত থেকে আগতদের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার পরামর্শ তাদের। করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই মারা যাচ্ছে কয়েক হাজার মানুষ। শ্মশান আর কবরস্থানে কেবলই লাশের মিছিল, দাহ করার জায়গা নেই শ্মশানে, আর দাফনের জন্য গোরস্থানে। হঠাৎ করেই কেন এই পরিস্থিতি? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ভেরিয়েন্টের বৈশিষ্ট্যের সমন্বিত রূপ এবং পরে আরও একটি ভেরিয়েন্ট যুক্ত হয়ে ভারতে যে ভেরিয়েন্ট তৈরি হয়েছে তা বেশ শক্তিশালী। অন্য ভেরিয়েন্টগুলো যেরকম সংক্রমণ করে, এই ভেরিয়েন্টটা তার চেয়ে অনেক বেশি সংক্রমণ করতে পারে এবং অপেক্ষাকৃত কম বয়স্কদের মধ্যে সংক্রমণ করা এবং
হসপিটালাইজেশন বেশি হওয়া এবং মৃত্যুও তুলনামূলকভাবে বেশি হওয়া, এই কয়টা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ান ডাবল এবং ট্রিপল ভেরিয়েন্টের মধ্যে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারত নিকট প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয়। ইন্ডিয়ান ভেরিয়েন্টকে ঠেকানো সম্ভব নয়, যদিও আমরা বর্ডার লকডাউন এবং এগুলো করে একটু স্লো করতে পারি, কিন্তু আলটিমেটলি একটা সময়ে যেরকম পোরাস বর্ডার এবং আমাদের যে এনফোর্সমেন্ট অফ রেস্ট্রিকশনস, এটা যে ডেফিসিয়েন্সি আছে, দুর্বলতা আছে, এটার কারণে এটা আমাদের দেশে আসবে ধরে নেওয়া যায়, এবং এটা ভয়ঙ্কর, এটা সাংঘাতিকভাবে স্প্রেড করে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে অক্সিজেন ক্যাপাসিটিটা দেশব্যাপী বাড়িয়ে ফেলতে হবে। এটা যদি থাকে কিছু রোগী বেঁচে যাবে। যারা ভারত থেকে আসবে তাদের 2 ডোজ টিকা বাধ্যতামূলক হওয়া, অথবা তাদের 14 দিনের একেবারে কঠিন কোয়ারেন্টাইন করা, পিসিআর টেস্ট নেগেটিভ করা, এই ধরনের বিষয়গুলো যদি আমরা খুব সুচারুরূপে খুবই ভালোভাবে চর্চা করি, তাহলে এর ব্যাপক প্রভাব থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন কার্যকর এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা আর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না বা ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। কয়েকটি দেশ এরই মধ্যে এমন পরীক্ষামূলক প্রয়োগও শুরু করেছে। করোনা টিকার এমন প্রয়োগ নিরাপদ প্রমাণ হলে দুশ্চিন্তা কমবে বাংলাদেশেরও, কারণ সামনে অ্যাস্ট্রাজেনেকার সাথে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের সুযোগ থাকবে। করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে শুরু হয়েছে ভ্যাকসিন কার্যক্রম, কিন্তু সংকট শুরু হয়েছে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়ে। বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত সব নাগরিকের জন্য 2 ডোজের ভ্যাকসিন নিশ্চিত করতে পারেনি। তাই ভ্যাকসিনের 2টি ভিন্ন ডোজ প্রয়োগ সম্ভব কিনা তা নিয়ে শুরু হয়েছে গবেষণা। Based on science, what has been studied, we try to do the same vaccine that was in the protocols. But I think that if you have received Pfizer one, you could receive probably a Moderna. If there is no available Pfizer and you have Moderna, I think the recommendation will be you can change it. And what will be another thing to look at is that have you had mRNA vaccine? Would you had like one of variant like AstraZeneca combined? We need to do studies. But sometimes I would say most of the time the probability of having a good immunity is there. পরীক্ষামূলকভাবে ফাইজার ও মডার্নার 2টি ভিন্ন ডোজের প্রয়োগ শুরু করেছে কয়েকটি দেশ। সার্বজনীন প্রয়োগের ক্ষেত্রে এটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। বিজ্ঞানীরা দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ভিন্ন ভ্যাকসিন ব্যবহারের গবেষণা শুরু করেছিলেন, এবং সেক্ষেত্রে 2টো ভ্যাকসিন দিয়েই শুরু করা হয়েছে। মানে ভেক্টর বেসড ভ্যাকসিন, এটাকে দ্বিতীয় ডোজে কোনো এমআরএনএ অথবা ভেক্টর বেসড দ্বিতীয়টি কোনো ভেক্টর বেসড ভ্যাকসিন। এই 2টি ভেক্টর ব্যবহার করা স্পুটনিক ভির কার্যকারিতা বেশি বলেই প্রমাণিত হয়েছে গবেষণাপত্রে। অতএব আসলে ভেক্টর পরিবর্তন করে দ্বিতীয় ডোজ দেওয়া হলে পরে কার্যকারিতা সমান অথবা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি হবে আসলে। আর এমআরএনএ দিয়ে যে গবেষণা চলছে সেখানেও একটি আসলে প্রথমটি অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজটি ফাইজার বায়োএনটেক, আবার উল্টোটা করা হয়েছে কোথাও যে ফাইজার বায়োএনটেকের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকা। এখানে প্রায় 850-820 জনের মতো মানুষের উপর গবেষণাটি চলছে। প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার বাংলাদেশের সামনে এমন সুযোগ রয়েছে কিনা সেটিরও ব্যাখ্যা দেন এই গবেষক। বলেন, বিশ্বজুড়ে টিকার প্রয়োগ এখনো পরীক্ষামূলক, তাই বিষয়টি নিয়ে ভাবতে পারে বাংলাদেশ। আমাদের যেটুকু ঘাটতি আছে সেটুকু ভিন্ন উৎস থেকে যদি অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করা যায় সেটা হবে সবচেয়ে ভালো। বাংলাদেশে যারা প্রথম ডোজটি পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজে নীতি নির্ধারকরা 2টো অপশনই ব্যবহার করতে পারেন। তারা ভ্যাকসিন স্পুটনিকের আলোকে একটি ভেক্টর বেসড ভ্যাকসিন, অথবা যে চলমান গবেষণাটি সেটিতে একটি ইতিবাচক ফল হবে এটি ধারণা করে ইচ্ছা করলে এমআরএনএ ভ্যাকসিন। সেক্ষেত্রে মডার্নার ভ্যাকসিনটি একটি বিকল্প হতে পারে যদি এমআরএনএ তে শিফট করতে চায়। আর স্পুটনিক যেভাবে সংগ্রহ করা হচ্ছে, স্পুটনিকের প্রথম অথবা দ্বিতীয় ডোজ। গবেষণায় 2টি ভিন্ন ভ্যাকসিনের ডোজ প্রয়োগের সুফল পাওয়া গেলে করোনার টিকা নিয়ে সংকট অনেকটাই কেটে যেতে পারে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনার এই সংকটে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বুয়েটের তৈরি বিদ্যুৎবিহীন সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস। এই ডিভাইসে দেশের প্রত্যন্ত অঞ্চলেও দেওয়া সম্ভব হবে ভেন্টিলেটর সুবিধা। তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষে
স্বাস্থ্যসেবায় এই ডিভাইসের সংযুক্তির প্রত্যাশায় বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। করোনায় এলোমেলো বিশ্ব, নতুন ঢেউয়ে নাস্তানাবুদ প্রতিবেশী ভারত। बालाजी काहे ऐसे कैले हाथे सर एक बार चेक कर लो। দেশটিতে অক্সিজেনের তীব্র সংকট অসহায় স্বজনদের আহাজারি নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও পরিস্থিতি জটিল হলে অক্সিজেনের ঘাটতির শঙ্কা রয়েছে বাংলাদেশেও। এমন বাস্তবতায় অক্সিজেনের চাহিদা মেটাতে সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস তৈরি করেছে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আইসিইউতে ব্যবহার করা হয় হাই ফ্লো নেজাল ক্যানুলা, যার দাম 4 থেকে 5 লাখ টাকা। ব্যবহার করতে দরকার জটিল প্রশিক্ষণ, সেখানে মাত্র 20 থেকে 25 হাজার টাকায় তৈরি খুব সহজে ব্যবহারযোগ্য বিদ্যুৎবিহীন সিপ্যাপ ডিভাইস প্রাণ বাঁচাতে পারবে সংকটাপন্ন রোগীর। সাধারণ ওয়ার্ডে রেখেই রোগীকে দেওয়া সম্ভব হবে উচ্চগতির অক্সিজেন। এই ডিভাইস তৈরিতে সম্পৃক্ত 6 সদস্যের গবেষণা দলের প্রধান ডক্টর তৌফিক হাসানের মতে, কার্যকারিতা বিবেচনায় এটি ব্যবহারের অস্থায়ী জরুরি অনুমোদন পেলে করোনা মহামারীর এই সংকটে আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলা দেখেন, এটা 4-5 লাখ টাকা থেকে অনেক সময় ক্রাইসিসের সময় 10 লাখ টাকায় বিক্রি হয়েছে গত বছর। তো সেরকম একটা ডিভাইসের যদি এটা সমপরিমাণ যদি এটা চিকিৎসা দিতে পারে, অক্সিজেন সাপ্লাই দিয়ে যদি পেশেন্টকে ভালো রাখতে পারে, তাহলে এটা আমরা মনে করি যে এই খরচের ডিফারেন্সের কারণে এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট হবে। আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশে এটি যেন প্রত্যন্ত অঞ্চলে এটি থাকে এবং একটি ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। চিকিৎসকরা বলছেন, হাসপাতালের ওয়ার্ড ও আইসিইউ এর মধ্যে সেতুবন্ধন রচনা করতে পারে সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস। এইবার যদি ট্রায়ালটা সফল হয়, চিকিৎসক হিসেবে আমরা খুবই গর্বিত হব যে আমাদের রোগীদেরকে আমাদের দেশীয় একটা প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের মানুষের সেবা করতে পারবো। আমি যদি ওয়ার্ডেই রোগীর হাইপোক্সিয়া এই মেশিন দিয়ে কারেকশন করতে পারি এবং রোগীর অক্সিজেন বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার আইসিইউ শিফটটা অনেক কমে যাবে এবং আলটিমেট রোগীর খরচ অনেক কমে আসবে। আমলাতান্ত্রিক জটিলতায় যেন এ ধরনের উদ্ভাবন মুখ থুবড়ে না পড়ে, সেদিকে নজর রাখারও আহ্বান সংশ্লিষ্টদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে আরও 2-1 দিন। এই সময় তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গত 1 বছর তার যেসব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা যায়নি, সেগুলো 1-2 দিনে করা হবে। এই রিপোর্টগুলো পর্যালোচনার পর মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে করোনার কোনো উপসর্গ তার মধ্যে নেই বলে জানান ডাক্তার জাহিদ। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য 10 সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। গতকালকে যে চেস্টের সিটি হয়েছে, সেখানে বিন্দুমাত্র চেস্টের মধ্যে লাংসে কোনো ইনভলভমেন্ট নেই। কাজে এইটা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া, এটা একটা সবচেয়ে ভালো দিক। এবং ওনার হার্টের মধ্যেও সেই ধরনের কোনো ধরনের কার্ডিওমেগালি বা কোনো ধরনের সমস্যা কালকে যে পরীক্ষা হয়েছে সেখানে ডাক্তার সাহেবরা পরীক্ষার রিপোর্ট যেটা দিয়েছে সেটা নেই, এবং করোনার কোনো উপসর্গ এই মুহূর্তে ওনার নেই। গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে মুনিয়ার পরিবার। এদিকে মামলার আসামি বসুন্ধরার এমডি সাইম সুবহান আনভিরের আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছে। আজ হাইকোর্টে এই আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে। গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়া আত্মহত্যা মামলার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন, গুলশান থানায় একটা মামলা দায়ের করা হয়েছে একটা গ্রুপের এমডির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আইন কি বলে? আমি এক পরিষ্কার আইন অনুযায়ী চলবে। যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারবো।
মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোহান আনবির বিরুদ্ধে মামলা করেছে তার বোন নুসরাত জাহান। তার দাবি, মুনিয়াকে বিয়ে করে বিদেশে রাখার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা থেকে ঢাকা এনেছিল বসুন্ধরার এমডি আনভির। সবকিছু আনবিরকে নিয়েই ছিল। তার অনেক কল রেকর্ডস, ভিডিও ফুটেজে অনেক কিছু, এবং আমার কাছে ফোন করে যে কান নাড়িয়েছিল, আমাকে ধোকা দিছে। এগুলার সিমটমে বোঝা যাচ্ছে যদি সে সুইসাইড করে থাকে তাহলে তাকে পরিচিত করছে ওইটাতে আনবির। আমার কাছে তাই মনে হয়, একটু রহস্যজনক যেহেতু। আর আমার বোনের যে সে যে ধরনের মেয়ে, সুইসাইড করার মতো মেয়ে ছিল না আসলে। মুনিয়ার বাসায় জব্দ করা সিসিটিভির ফুটেজ, সায়েম সোহানের সঙ্গে মুনিয়ার অডিও রেকর্ড, মুনিয়ার ডায়েরি সহ সবকিছু বিচার বিশ্লেষণ করে মামলার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় হুই পুত্র শারুন চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে সায়েম সোহানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে সায়েম দেশে অবস্থান করছে নাকি বিদেশে চলে গেছেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যান চলাচলে বিধিনিষেধ বহাল রেখে আগামী 5 মে মধ্যরাত পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দোকান, শপিং মল খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারত থেকে শর্ত সাপেক্ষে আসা বাংলাদেশিদের 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদ সহ করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। পাশাপাশি যাত্রীদের নিজ বাড়িতে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে। অন্যান্য দেশ থেকে আগতদের সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। গত 14 এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। অবশেষে রাজধানী বুকে নেমে এলো স্বস্তির বৃষ্টি। গত রাত 11:30 থেকে শুরু হওয়া ঝোড়ো বাতাসের সাথে এই বৃষ্টিপাত প্রায় 15 মিনিট স্থায়ী হয়। মুষলধারে না হলেও এই মাঝারি বৃষ্টিতে ভিজেছে নগরীর রাজপথ সহ নাগরিক ওষ্ঠগত প্রাণ। ঝিরিঝিরি বাতাসের সাথে সাথে তাপমাত্রাও কমেছে বেশ। গত কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করেছিল রাজধানী সহ সারা দেশের মানুষ। গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত রোববার। যদিও আবহাওয়া অফিস আগামী 30 এপ্রিল থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তার আগেই রাতে হলো এক পশলা বৃষ্টি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাশিয়া ও চীনের টিকা উৎপাদনে অনুমোদন, জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, বলেছেন ওবায়দুল কাদের। করোনায় দেশে আরও 77 জনের মৃত্যু, করোনায় ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা। গুলশানের ঘটনায় অপরাধীকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সুষ্ঠু বিচার চায় মুনিয়ার পরিবার, হাইকোর্টে আনভিরের আগাম জামিনের আবেদন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।